শুরু করছি দস্যু বেনন এর তৃতীয় পর্ব। উঁচু একটা ব্লাফের ওপরে থেমে চারপাশে নজর বুলিয়ে নিল ইব্রাহিম আর বেনন। পূবে অনেক দূরে ধুলো উঠছে, আসছে পাসি। না, ওরা আমাদের শান্তিতে থাকতে দিল না, বিরক্ত হয়ে বলল বেনন। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল ইব্রাহিম। এরকম একটা কাজ কি করে করলে তুমি? সহজ, বলল বেনন। অস্ত্র তাক করে চাইতেই দিয়ে দিল। আমি তা বলিনি, রেগে গেল যাজক। তুমি আমাকেও ব্যাংক ডাকাত বানিয়ে ছেড়েছ। তুমি তো ডাকাতি করনি, শুধু ঘোড়া ধরে দাঁড়িয়েছিলে। বললে সে কথা শুনবে ওরা? পাসির ওড়ানো ধুলোর দিকে তাকালো ইব্রাহিম। ভাবছে পাসির সদস্যদের বুঝিয়ে বলবে যে সে ওই ডাকাতের সঙ্গে কোনো মতেই জড়িত নয়। কেন শুনবে না? নিশ্চয়ই শুনবে, জোর দিয়ে বলল বেনন। তাহলে তাই করব, থাকবো না আমি তোমার সঙ্গে। ইব্রাহিমকে খচ্চরের মুখ ঘোরাতে দেখে এবার বাকি কথা শেষ করল বেনন। শুনবে, তারপর সোনা শেষ হলে পরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। চমকে দাঁড়িয়ে পড়ল ইব্রাহিম, দ্বিধা করে বলল, ওরা আইনের লোক, অমন কাজ ওরা করতেই পারে না। পারে, আমি বলছি, বিশ্বাস করো, পারে, হাসল বেনন। এদিকে আইন বলতে কিছু নেই। টাকার লোভে আমাদের পিছু নিয়েছে ওদের বেশিরভাগ লোক। আবার কেউ কেউ এসেছে ফাঁসিতে ঝোলানোর মজা পেতে। তার চেয়ে আমার কথা শোনো, আমি বলি কি, 20 ভাগের 1 ভাগ দিয়ে দেবো তোমাকে। অর্ধেকে দিতাম, কিন্তু আমি নিজেও ওই 20 ভাগের 1 ভাগই নেব। রেগে গেল যাজক। চাই না আমি তোমার নোংরা টাকা। বেশ, নিও না তাহলে। পুরো টাকাটাই আমি রাফায়েলকে বুঝিয়ে দেব। রাফায়েলটাকে? হেডমাস্টার। ওর মতো আরো অনেক মানুষকে পথের ফকির করে দিয়েছে রক্তচোষা ব্যাংকারটা। সেজন্যই ওর ব্যাংকে ডাকাতি করেছি আমি। যাদের টাকা তাদেরকেই ফিরিয়ে দেব। বিশ্বাস করতে পারলাম না আমি তোমার কথা। রাগ একটু কমলো রাবাইয়ের। চিন্তা করে দেখলো মিথ্যা বলছে না। উঠল। রাস্তার উল্টো দিকের ব্যাংকটা অপেক্ষাকৃত বড় হলেও ফার্স্ট ব্যাংক অফ সোডা স্প্রিংয়ে ঢুকেছিল বেনন। বেশ, বলল ইব্রাহিম। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমার সঙ্গে আছি আমি। আর যদি দেখি তুমি মিথ্যা কথা বলেছ, সাধারণ দস্যু ছাড়া আর কিছুই নাও, তাহলে পথ আলাদা হয়ে যাবে আমাদের। আমি রাজি। লাফ দিয়ে ঘোড়ায় উঠে বসলো বেনন। তাড়া দিয়ে বলল, কাছে চলে আসছে ওরা, চলো তাড়াতাড়ি কেটে পড়ি। ব্লাফের উল্টো পাশ দিয়ে নেমে গেল ওরা। চোখের আড়ালে পড়ে গেল পাসির ধুলো। বেনন আর ইব্রাহিম ব্লাফ ছেড়ে চলে যাবার আধ ঘন্টা পর ওখানে উপস্থিত হলো পাসি। তরুণ বিলি ঘোড়া থেকে নেমে জমি পরীক্ষা করে দেখল। নামলো শেরিফ আর আরো কয়েকজন। একটু আগে ও এখানে ছিল ওরা, বলল বিলি। ওদের একজন খোড়া একটা খচ্চর চালাচ্ছে, বলল চোখ টেরা ফ্র্যাঙ্ক। আর্মি স্কাউট ছিল সে, পরে তাকে বের করে দেয়া হয় অযোগ্যতার অভিযোগে। এখনো যে তথ্য সে দিল তা ট্র্যাকিং করে নয়। ডাকাতির সময় রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে ইব্রাহিমকে দেখেছে সে। বলল, বিলি বলেছে লোকগুলো এখানে ছিল গতকাল। 15 মিনিট বিশ্রাম নিয়ে আবার রওনা হলো পাসি। এগিয়ে চলো বেনন আর ইব্রাহিমের ট্র্যাক অনুসরণ করে। 2.5 ঘন্টা এক নাগাড়ে পথ চলে পাইন বনের ধারে ছোট্ট একটা জীর্ণ কুটিরের সামনে থামলো বেনন আর ইব্রাহিম। খুরের শব্দ পেয়ে রাইফেল হাতে বেরিয়ে এলো বয়স্ক একজন কুঁজো লোক। ভালো দেখতে পায় না সে চোখে। কাছে এসে ঝুঁকে দেখল বেননকে। চিনতে পেরে চওড়া হাসি ফুটল তার ঠোঁটে। কেমন আছো বাচ্চা? ভালো, এদিকের খবর কি? আগের মতোই চলে যাচ্ছে কোনো রকমে। আর সবার কি খবর? ভালো নয়। জন আর রিচার্ডের হোমস্টেডটাও ঋণে ডুবে গেছে। শুনলাম জনেরটা নাকি কেড়ে নিয়েছে ব্যাংকার। সামান্থা ভালো আছে? বৃদ্ধের স্ত্রীর নাম সামান্থা। বেনন যখন ট্র্যাপিং করত প্রায় স্নেহময়ী মহিলার রান্না খাবার সুযোগ হতো ওর। তখন রাফায়েলের আয় রোজগার ভালো ছিল। দৌড়ে এসে খালি মুখে ফিরতে পারত না অতিথি। তারপর এলো খরা। বাধ্য হয়ে জমি বন্ধক রেখে উইস্টার ব্যাংক থেকে ধার নিল রাফায়েল। চড়া হারের সুদ আর শোধ করতে পারল না। মর্টগেজের সময়ও কমিয়ে দিল ব্যাংকার। দখল করে নিল হোমস্টেডটা। ট্র্যাপিং ছেড়েছে বেনন 3 বছর হলো, কিন্তু প্রিয়জনদের খবর রাখা ছাড়েনি।
অন্য সময় এরকম খারাপ সংবাদ পেলে ব্যাংকারের ওপরে রেগে যেত, কিন্তু আজকে রাগলো নাও, হাসলো, থলেটা বের করে বাড়িয়ে দিয়ে বলল, এতে তোমাদের সবার জমি কেনার টাকা আছে, মানা করতে পারবে না। তোমাদের এক পুরনো বন্ধু পাঠিয়েছে। ধীরে ধীরে ইব্রাহিমের কাছে পরিষ্কার হচ্ছে বেননের চরিত্র। ছোট চোখে আর আউটলকে দেখতে পারছে না ও। ডাকাতি করা অন্যায়, তবু মন থেকে সায় আসছে দেখে ভ্রু কুঁচকে গেল ওর। কে দিয়েছে বেনন? জানতে চাইল রাফায়েল। থলে নেবার জন্য হাত বাড়ালো না। তা বলা যাবে না, গোপনীয়। নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে তো, তাই সে চায় না তোমরা ওর পরিচয় জানো। হাসলো বেনন। কি হলো, ভেতরে ডাকবে না? সামান্থার রান্না না খেয়েই চলে যাব? সামান্থা মারা গেছে বেনন, অনেক দূরে তাকিয়ে ফিসফিস করে বলল বুড়ো রাফায়েল। অশ্রু নেমে ভেজে গেল দুই গাল। স্ত্রীকে লোকটা কতখানি ভালোবাসত বুঝে মোচড় মেরে উঠল ইব্রাহিমের বুকের মাঝটা। ওকে কবর দিয়েছো কোথায়? জানতে চাইল বেনন। ওই যে ওখানে। উঠোনের কটনউড গাছটা দেখালো রাফায়েল। উদাস হয়ে গেল মানুষটা। সন্ধ্যের সময় কাজ থেকে ফিরলে আমার জন্য ওখানেই অপেক্ষা করত। জানো বেনন, মাঝে মাঝে আমার মনে হয় কাছেই কোথাও আছে ও, আমাকে ছেড়ে চলে যায়নি। টাকাটা সবাইকে প্রয়োজন মতো ভাগ করে দিও রাফায়েল, তোমাকে আর বিরক্ত করব না। থলেটা বৃদ্ধের হাতে দিয়ে কটনউড গাছের নিচে কবরের কাছে গিয়ে দাঁড়ালো বেনন। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। সদা হাস্যময় সামান্থার মধ্যে নিজের মাকে দেখতে পেত। আধ ঘন্টা পর রাফায়েলের কাছ থেকে বিদায় নিয়ে আবার ট্রেইলে উঠল বেনন আর ইব্রাহিম। রাতটা থেকে যেতে অনুরোধ করছিল রাফায়েল, তবে থাকেনি বেনন। ও চায় না একদিন ডাকোটা জোন্সকে সাহায্য করে ওর বাবার যে পরিণতি হয়েছিল তেমনটা ঘটুক রাফায়েলের ভাগ্যে। অগভীর নদী আর ঝর্ণার ভেতর দিয়ে পথ করে দক্ষিণ পশ্চিম দিকে এগোলো বেনন। ভাগ্য ভালো হলে ওদের ট্র্যাক হারিয়ে ফেলবে পাসি, তবে নদীর ওপর দিয়ে এগিয়ে ট্র্যাক লুকোবার খারাপ একটা দিকও আছে। এদিকে নদী আর ক্রিকগুলো প্রায় শুকিয়ে যায়। ওদের বেলায় তেমনটা যদি ঘটে, কাদায় দীর্ঘদিনের জন্য রয়ে যাবে খুরের চিহ্ন। তবু ঝুঁকিটা বেনন নিয়েছে। চারপাশে ট্র্যাক গোপন করার তেমন কোনো সুযোগ নেই, আর নিরাপদেই গ্রেট সল্ট ডেজার্ট এড়িয়ে উতে টেরিটরিতে অর্থাৎ আজকের নেভাডায় পৌঁছল ওরা। মরুভূমিটাকে একপাশে রেখে একে একে পেরোলো গুজ ক্রিক, স্যামন ফলস ক্রিক, মেরিজ রিভার আর টাস্কারোরা পর্বতের ম্যাগি ক্রিক। ম্যাগি ক্রিকের একটা অগভীর শাখা ধরে ৩০০ গজ এড়িয়ে ঘোড়া থামালো বেনন। তুমি কি ক্লান্ত হয়ে পড়েছ? জানতে চাইল ইব্রাহিম। না, মাথা নাড়ল বেনন। এবার প্রধান ক্রিকটা ধরে আবার ফিরে যাব আমরা। হাসলো ইব্রাহিম। ধরা না পড়ার কৌশল, তাই না? খুবই বুদ্ধিমানের কাজ। বলা যায় না এই বুদ্ধি কাজে লাগবে কিনা, বলল গম্ভীর বেনন। ওদের ট্র্যাকার কেমন তার উপর আমাদের সফলতা নির্ভর করবে। বাজে ট্র্যাকার হলে হয়তো খেয়ালই করবে না যে প্রধান ক্রিক থেকে সরে গেছি আমরা। সেক্ষেত্রে সোজা এগোবে সে। কাজে কাজে লাগবে না আমাদের চালাকি। আর ট্র্যাকার যদি দক্ষ হয় তাহলে কিছু দূর চললে সে বুঝতে পারবে আমরা আগের পথেই ফিরে গেছি। তাহলেও কাজে লাগবে না আমাদের বুদ্ধি। তাহলে দেখা যাচ্ছে আমাদের একমাত্র আশা মাঝারি দক্ষতার ট্র্যাকার। কিছুক্ষণ চিন্তা করে বলল ইব্রাহিম। এতক্ষণে বুঝেছো তুমি? সায় দিল বেনন। ফেলে আসা পথ ধরে ফিরে চলল ওরা। ঠিক ১ ঘন্টা পরে ম্যাগি ক্রিকের ওই জায়গায় এসে হাজির হলো ১০ জনের পাসি। হাত তুলে সবাইকে থামালো টেরা চোখের ফ্র্যাঙ্ক। কোন দিকে গেছে? জানতে চাইল শেরিফ ড্যানিয়েল। ঘোড়া থেকে নামলো টেরা ফ্র্যাঙ্ক। সব জানতার ভঙ্গিতে বলল, কোনো একটা ঘাপলা আছে এখানে। সময় নষ্ট না করে কোন দিকে গেছে সেটা বলো, তাড়া দিল শেরিফ। জবাব না দিয়ে ঘোড়া থেকে নামলো ফ্র্যাঙ্ক। পানির নিচে হাত ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে কি যেন বোঝার চেষ্টা করল। বুঝতে পারছো কিছু? জানতে চাইল উদ্গ্রীব ওয়েস্টার্ন। না, সাফ জবাব দিল ফ্র্যাঙ্ক। হাতটা ধুয়ে নিচ্ছি। বেটা বদমাস! রেগে গিয়ে 6 গান বের করলো শেরিফ। এক গুলিতে তোর মুন্ড উড়িয়ে দেব। থাক থাক, বাধা দিল বাংকার। ওই আমাদের একমাত্র ট্র্যাকার। চলে তো এসেছি অনেক দূর, বলল বিলি। যা ট্র্যাকার, পথ চিনে বাড়ি ফিরতে পারবো তো?
কিছু একটা বলতে যাচ্ছিল শেরিফ, কিন্তু ওই মুহূর্তে অস্ফুট স্বরে কথা বলে উঠল ফ্র্যাঙ্ক। ঝর্ণার পাড়ের একটা ভাঙা ডাল চোখে পড়েছে ওর। কি কি দেখেছ? জানতে চাইল ভিস্টার। চালাক আছে লোকগুলো, বলল ফ্র্যাঙ্ক। ভেবেছিল আমাকে ঠেকাতে পারবে, ভাব দেখিয়েছে এখান থেকে ফিরে গেছে ক্রিকে, কিন্তু আসলে গিয়ে গেছে সোজা। সামনেই কোথাও আছে ওরা। চলো তোমরা। হুঙ্কার ছেড়ে সামনে বাড়ল বাংকার। ফ্র্যাঙ্ক ঘোড়ায় চড়তেই তাকে অনুসরণ করলো পাসি। 8 দিনের দিন হাল ছেড়ে দিয়ে ফিরতি পথ ধরল তারা। ব্যাংকার হিসাব বসে দেখেছে আরও এগোলে খাজনার চেয়ে বাজনা বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। নিচে কতগুলো টিলার পেছনে রাতের মতো ক্যাম্প করলো ইব্রাহিম আর বেনান। বড় বড় আলগা পাথরের চাইয়ের কারণে খুব সাবধানে টিলা পেরিয়ে এখানে আসতে হয়েছে ওদের। পাসির আক্রমণ আশা করছে না বেনান। পাথুরি এলাকায় কোনো রকম ছাপ না ফেলেই এখানে পৌঁছেছে ও। রাফায়েলের কাছ থেকে সংগ্রহ করা শুকনো বিস্কুটে কামড় দিয়ে গোল একটা পাথর দেখালো বেনান। ওটাকে দেখতে মানুষের কানের মতো লাগছে না? আমি ওটার নাম দিলাম কান পাথর। নাম নিয়ে ভাবছি না আমি, শীতে কেঁপে উঠে জবাব দিল যাজক। একটা আগুন জ্বালা যায় না, হাত পা যে জমে গেল। উপায় নেই, পাসির চোখে ধরা পড়ে যেতে পারি। নিজের ব্ল্যাঙ্কেটটাও রাবাইকে দিয়ে দিল বেনান। গায়ে চাপিয়ে নিল শতখানেক ফুটোওয়ালা কোট। পরদিন সকালে ঘুম ভেঙে বেনান দেখল উত্তর দিকে মুখ করে প্রার্থনায় বসেছে ইব্রাহিম। স্যাডেল ব্যাগ থেকে বিস্কুট, চিনি আর মহিষের শুকনো মাংস বের করলো বেনান। ইচ্ছে হলো কফি খেতে, কিন্তু আগুন জ্বালানো উচিত হবে না। দিনের বেলাতে আভা দেখা না গেলেও অনেক দূর থেকে দেখা যাবে ধোঁয়া। নিজের ভাগেরটা 10 মিনিট ধরে চিবিয়ে খেলো হোক, তারপর উঠে গেল ঘোড়ায় স্যাডেল চড়াতে। তখনও বিড়বিড় করে দোয়া পড়ছে ইব্রাহিম। স্যাডেল চাপিয়ে বেনন দেখল এই মাত্র প্রার্থনা শেষ করে খেতে বসেছে যাজক। লোকটার সামনে বসে পড়ল। মন্তব্যের সুরে বলল, দেখে তো মনে হলো আজকে যেন একটু বেশিক্ষণ দোয়া করলে। নতুন একটা অধ্যায় ধরেছি আজকে, বলল ইব্রাহিম। মুসাফ আমিদা। বেশ করেছ, তোমার দোয়া আমাদের কাজে আসবে। এখন তাড়াতাড়ি যাত্রার জন্য তৈরি হও। আমার ধারণা খুব একটা আর পেছনে নেই পাসি। নড়ল না ইব্রাহিম। কি হলো? অধৈর্য স্বরে জানতে চাইল বেনান। আজকে কি বার? তুমি নিশ্চয়ই বলতে চাইছ না? চোখ বড় বড় হয়ে গেল বেনানের। তা কি করে হয়? আজকে কিছুতেই শনিবার হতে পারে না। হাসলো পাদ্রী। আজকে শনিবারই, বিশ্রামের দিন। কোনো কাজ করা বা কোথাও যাওয়া চলবে না আজকে। কি বলছো এসব? ধর্মের মানা। কিন্তু পাসি। ঈশ্বর চাহেন তো ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ঈশ্বর না চাহেন তো? সবই ভবিতব্য। সাধক সে যে মরতে চাইছে এ কথা বেনান বিশ্বাস করতে পারল না। বলল, এই কথা বলো না যে তুমি আসলে রওনা হবে না। ঠিক আছে, মানা করলে বলবো না। হতাশা প্রকাশ করতে বাতাসে ঘুষি ছুড়ল বেনান। রাগ সামলে বলল, তোমার জানা উচিত যে আজকের শনিবারটা অন্যান্য শনিবারের মতো নয়। আজকে এমন এক শনিবার যে শনিবারে আমাদের পেছনে তেড়ে আসছে ফাঁসুড়ে পাসি। শ্রাগ করলে ইব্রাহিম। তবুও নিয়ম ভাঙব না আমি। ম্যাকাবিনের বিদ্রোহে হাজার হাজার ইহুদি নিজেদের জীবন দিয়েছিল, কিন্তু পাল্টা অস্ত্র ধরেনি। নিজেদের জীবন দেবে না তো কি অন্যের জীবন দেবে? ওই বিদ্রোহে কি হয়েছিল তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, বলল বিরক্ত বেনান। আমি শুধু জানি তেড়ে আসছে পাসি। ধরতে পারলে এই গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেবে। বড় জোর খুনই না হয় করবে আমাদের। উদাস হয়ে গেল যাজক। ম্যাকাবিনের ইহুদিদের মতো আমরাও তাহলে ঈশ্বরের কৃপা লাভ করব। কৃপা লাভ করে স্বর্গে। চাই না আমার স্বর্গ, জানো না তো? তাই ভাবছো খুন করেই ছেড়ে দেবে? খুন করার আগে যত রকমের অত্যাচার আসে সবই সইতে হবে, এতে ভুল নেই কোনো। মোট কথা, এখান থেকে সরে না পড়লে কপালে খারাপই আছে। আমি তা মনে করি না। তোমার কৌশল নিশ্চয়ই ওদের বোকা বানিয়ে দিয়েছে। আমার উপর তোমার আস্থা দেখে খুশি হলাম, কিন্তু বিশ্বাস করো ওরা অত বোকা নয়। বাজি ধরে বলতে পারি ওরা এতক্ষণে আমাদের মাইল 5 মধ্যে চলে এসেছে। মরে যাওয়ার চিন্তা মাথায় আসতেই সম্ভবত দীর্ঘশ্বাস ফেলল ইব্রাহিম। বলল,
আধ ফুটের মধ্যে ওরা চলে এলেও আমার কিচ্ছু করার নেই। শনিবারে কোথাও যাব না আমি। ঈশ্বরের কাছেও নয়, তীব্র ব্যঙ্গ ঝরল বেনানের কণ্ঠে। ওরা যদি ধরতে পারে তার কাছে তোমাকে যেতেই হবে। চিন্তিত দেখালো যাজককে, তবে গা নাড়ল না। বেশ কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, জন্তুর পিঠে চাপবো না, তবে হাঁটতে পারি আমি। এটাকে বোধহয় কাজের মধ্যে ফেলা যায় না। তাই সই, হাঁপ ছাড়ল বেনান। তবু তো এগোই, চলো। নদীর তীর পর্যন্ত নেমে গেছে সবুজ শেষব্রাশের ঘন ঝাড়। মাঝখানে ফুট তিনেক চওড়া বন্য প্রাণীর তৈরি ট্রেইল। এ পথে পানি খেতে আসে বনের সমস্ত জীব, মেঠো ইঁদুর, জ্যাক র্যাবিট, র্যাকুন থেকে শুরু করে অতিকায় বাফেলো পর্যন্ত। নদীটার নাম হামবোল্ট। নেভাডার মরুভূমির মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। জন্তু জানোয়ারের ঘাস পানির ব্যবস্থা করেছে। ক্যালিফোর্নিয়া ট্রেইলে পানির প্রধান উৎস হচ্ছে হামবোল্ট। চ্যালেঞ্জারকে 20 মিনিট ঘাস খেতে দিল ইব্রাহিম, তারপর হেঁটে এগোলো আবার। পাশে বেনান। দুপুরের পরে নদী অনুসরণ করে দক্ষিণে চলল ওরা। হামবোল্ট এখানে বেয়ে চলেছে ট্রিনিটি রেঞ্জের ভেতর দিয়ে। টিলাময় রুক্ষ এলাকা, মেসকিট, চোলা আর প্রিকলি পেয়ারের ছড়াছড়ি। দোতলা সমান উঁচু দানবাকৃতি ক্যাকটাসও চোখে পড়ল কয়েকটা। পানি ছাড়াও বছরের পর বছর বেঁচে থাকতে পারে ওগুলো। রাতের সামান্য শিশিরই অস্তিত্ব রক্ষা করার জন্য যথেষ্ট। একটা টিলার উপরে উঠে পেছনে তাকাতে বহু দূরে যেন ধুলার রেশ দেখতে পেল বেনান। ইব্রাহিমকে দেখালো, কি বুঝছো? ধুলাঝড় হচ্ছে ওখানে। মাথা নাড়ল বেনান। নড়ছে দেখতে পাচ্ছ না? পাশেই আসছে ওরা। বেশ, আসছে ওরা। তো আমরা কি করব? পালাবো স্বভাবতই। প্রশ্ন হচ্ছে তুমি তখন আমার সঙ্গে থাকবে কিনা। পা বাড়ালো ইব্রাহিম। সূর্য ডুবুক, তার আগে চ্যালেঞ্জারের পিঠে চাপবো না আমি। আকাশে হালকা কুয়াশা ঢাকা ডিম পোচের মতো সূর্য। ভর দুপুরেও একটা শীত শীত ভাব। দূরের টিলাগুলোর গায়ে জড়িয়ে আছে ধোঁয়া ধোঁয়া ধূসর কুয়াশা। চারপাশে কোনো শব্দ নেই। এই নীরবতায় সম্ভবত বেননের মাথা খুলে দিল। হঠাৎ বুঝতে পারল যে আপাতত অকাট্য যুক্তি থাকলেও আত্মঘাতী, বোকা এবং সম্ভবত পাগল যাজকটার সঙ্গে খামোখা তর্ক করছে এতক্ষণ। ও বলল, আমি তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি যে অযৌক্তিক আচরণ করছো তুমি। আসলে শনিবারে কোথাও যেতে কোনো রকম কোনো বাধাই নেই। কথার জালে জড়িয়ে ধরা খেতে কোনো মতেই রাজি নয় ইব্রাহিম। বলল, যুক্তির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের সম্পর্ক বিশ্বাসের সঙ্গে। আমাকে বোঝাতে গিয়ে অযথা সময় নষ্ট করো না। বলেছি তো তোমাকে, সূর্য ডুবলেই রওনা হব আমি। কিন্তু ধরো সূর্য যদি নাই ডোবে? কি যাতা বলছো, পাগল হয়ে গেলে নাকি? হাত তুলে চালিয়াতি হাসি দিল বেনান। আগে আমার কথা শোনো, আমরা তো পশ্চিমে যাচ্ছি, তাই না? হ্যাঁ, কিন্তু সূর্য পশ্চিমেই যায়, তাই না? সূর্য পূবে উঠে পশ্চিমে অস্ত যায়। সান ফ্রান্সিসকো যাবার চিন্তায় এই একটা কথাই আমেরিকায় আসার পর থেকে মনে রাখার আন্তরিক চেষ্টা করেছে ইব্রাহিম। কাজেই অস্বীকার করতে পারল না যে বেনান সত্যি কথা বলছে। তবুও সন্দিহান হয়ে উঠল এসব কথার ভেতরে চালাকিরা আঁচ পেয়ে। কথাটা মিথ্যে নয়, অবশেষে বলল। এতক্ষণ দেহ শিথিল করে স্যাডেলে বসেছিল বেনান। যাজকের এই কথায় এবার পিঠ সোজা করে বসল। বিজয়ী সুরে বলল, যেহেতু একই দিকে যাচ্ছি, তোমার কথা অনুযায়ী দেখা যাচ্ছে আমরা সূর্যের নিচেই রয়ে যাব। ডুববে না সূর্য। অসম্ভব, বোকা পেয়েছ আমাকে। তা কি করে হয়? মনে মনে ভাবল রাবাই। বেনানের সবজান্তা হাসি দেখে দ্বিধায় পড়ে গেল। তারপরে প্রশ্নটা জাগলো তার মাথায়, আচ্ছা, তোমার কথাই যদি সত্যি হতো, তাহলে এতদিন সূর্য ডুবলো কেন? আরে সাধারণ ব্যাপারটা বুঝলে না? চোখ টিপল বেনান। আমরা আগে কখনোই সোজা পশ্চিমে চলিনি। যতবার দক্ষিণে সরেছি, অমনি একটু একটু করে আমাদের ছাড়িয়ে পশ্চিমে চলে গেছে সূর্য। ব্যাপারটা ভেবে দেখে মাথা নাড়ল ইব্রাহিম। বলল, তবু ধর্মই, নিয়ম ভাঙার ঝুঁকি আমি নিতে পারি না। কিন্তু যেহেতু আমরা সূর্যের সঙ্গে পথ চলছি, তাই আধা বেলা ছাড় দেয়া যায় না। না, তুমি খোঁয়াড়ে আটকে রাখা ধেড়ে শুয়োরের মতোই গোয়ার। হাল ছেড়ে বলল বেনান। শ্রাগ করলে ইব্রাহিম।
বেনানের ঘোড়ার পাশে হাঁটতে লাগলো ঘাড় গোজ করে। একটার পর একটা টিলা পেরিয়ে গেল ওরা। চ্যালেঞ্জারের পিঠে কিছুতেই চাপল না যাজক। লোকটার হাঁটার ক্ষমতা বিস্মিত করল বেনানকে। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা থেকে নেমে এসেছে ট্রুকি, কারসন আর ওয়াকার নদী, মিশেছে এসে হামবোল্টের সঙ্গে। নদীগুলোর সঙ্গমস্থলের কাছে বৃষ্টি আর পর্বতের বরফগলা পানি জমে সৃষ্টি হয়েছে লেক লাহুটেন। উত্তর দক্ষিণে ওটা 200 মাইল লম্বা আর পূর্ব পশ্চিমে 175 মাইল চওড়া ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়েছে, জলীয় বাষ্প কমে গেছে, বেড়েছে উত্তাপ। আগেকার সেই বিশাল লেক লাহোটান আর নেই। গভীরতা বেশি বলে এখনো পানি রয়ে গেছে শুধু পিরামিড আর ওয়াকার লেকে। বাকি জায়গা ধীরে ধীরে রুক্ষ, শুষ্ক, অনুর্বর মরুভূমিতে পরিণত হয়েছে। শনিবার মাঝরাতে 40 মাইল দীর্ঘ মরুভূমির 5 মাইল অভ্যন্তরে ঢুকে পড়ল বেনান আর ইব্রাহিম। থামতে রাজি হলো না বেনান। পাসির সঙ্গে দূরত্ব বাড়ানো যেমন দরকার, তেমনি দরকার দিনের খড় ও রোদকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া। পারলে রাতের মধ্যেই পেরিয়ে যেতে হবে ভয়াবহ এই মরুভূমি। বেনানের পাশে চলছে ইব্রাহিমের চ্যালেঞ্জার। ক্যান্টিন থেকে গলায় পানি ঢালল ইব্রাহিম। কয়েক ঢোক খেয়ে মুখ বিকৃত করে বলল, পানিতে সাংঘাতিক কষ। সায় দিল বেনান। এদিকে সব পানি তেতো, বিষাক্ত ওয়াটার হোলও আছে, ওই পানি খেলে সঙ্গে সঙ্গে মৃত্যু। আমার মনে হয় না কোনোদিন আমরা ক্যালিফোর্নিয়ায় পৌঁছতে পারবো, বলল হতাশা আক্রান্ত ইব্রাহিম। একের পর এক বিপদ লেগেই আছে, সেই আমেরিকা এসেছি তক। ক্যালিফোর্নিয়া তো প্রায় চলেই এসেছি, সাহস দিল বেনান। মনটা শক্ত করো, একদিন দেখবে সান ফ্রান্সিসকোতে হাজির হয়ে গেছি। তোমার আত্মবিশ্বাস দেখে ভরসা হয়, বলল যাজক। প্রসঙ্গ পরিবর্তন করলো হঠাৎ। তুমি এত কষ্ট করে এত দূর পথ পাড়ি দিচ্ছ কেন বেনান? দুটো কারণে, বলল বেনান। প্রথমত, তোমাকে ভালো লেগেছে আমার, ভালো মানুষ বলে মনে হয়েছে, আমি চাইনি বেমক্কা মারা পড়ো তুমি। দ্বিতীয়ত, তুমি ক্যালিফোর্নিয়া যাবে শুনেই ছোটবেলার সেই শহরে ফিরে যাবার তাগিদ অনুভব করলাম আমি অন্তরে। জানো রাবাই, দূরে তাকালো বেনান, উদাস গলায় বলল, একটা মেয়ে আমাকে পছন্দ করত, মুখ ফুটে কখনো ওকে বলতে পারিনি আমি ওকে ভীষণ ভীষণ পছন্দ করি। ঠিক করেছি ওকে খুঁজে বের করব আমি। যদি দেখি বিয়ে হয়ে গেছে ওর, তাহলে ওকে জানতেও দেব না আমি গিয়েছিলাম, দূর থেকে দেখব। আর ওর বিয়ে না হয়ে গিয়ে থাকলে দেখা করব হয়তো। আমি তো এখন আউটল, আমার কোনো অধিকার নেই। তাছাড়া অযথা ওকে বিপদে জড়ানো হবে। চুপ হয়ে গেল বেনান। মানুষটার হৃদয়ে এখনো কোমল অনুভূতি আছে, বুঝতে পারল ইব্রাহিম। ঈশ্বরের কাছে প্রার্থনা করল একদিন যাতে বেনান এই অভিশপ্ত ফেরারি জীবন থেকে মুক্তি পায়, যাতে খুঁজে পায় প্রেমময় জীবন সঙ্গিনী। প্রার্থনা শেষে নিজের চিন্তায় ডুবে গেল যাজক। ভাবল সান ফ্রান্সিসকোর কথা। সেখানে অপেক্ষা করছে মস্ত দায়িত্ব, শুধু ধর্মীয় নয়, সাংসারিক দায়িত্বও পালন করতে হবে ওকে। পারবে তো? ছবি দেখে সারা বেন্ডারের তুলনায় রোজি বেন্ডারকে বেশি ভালো লেগেছে ওর। কিন্তু বিয়ে তো করতে হবে সারাকে। আচ্ছা, কোনো মতে কোণে বদলানো যায় না? সান ফ্রান্সিসকোয় তো রাবাই নেই, বিয়েটা পড়াবে কি? নিজের বিয়ে কি নিজেই পড়ে নেওয়া যায়? যায় না বোধ হয়। তাহলে ওদের মধ্যে কথাবার্তা হলো না আর। এগিয়ে চলল ওরা। একসময় ঝাপসা হয়ে গেল তারাগুলো, ফিকে হলো আকাশ। সূর্য উঠল টকটকে লাল আগুনের গোলার মতো। বাতাসও থেমে গেল। চলার গতি কমালো ওরা। ঘামছে দরদর করে, মৃত্যুপুরীর পথে যেন চলছে ওরা। ট্রেইলে পড়ে আছে ষাঁড় আর মহিষের কঙ্কাল। ট্রেইলের ধারে সারি সারি কবর দুঃসাহসী অভিযাত্রীদের ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে। পড়ে থেকে রোদে বৃষ্টি ঝড়ে নষ্ট হয়ে গেছে ওয়াগন আর আসবাবপত্র। 39-এর অভিযানের চিহ্ন, বলল বেনেন। লাখ লাখ লোক এসেছিল সেবার। এদিকের পথঘাট সম্বন্ধে কোনো ধারণাই ছিল না বেশিরভাগের, ফলে মরেছে কাতারে কাতারে। কি দুঃখজনক। দীর্ঘশ্বাস ফেলল ইব্রাহিম। বেনানের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল ওর মনটা। আজকে বেনান না থাকলে এই একই পরিণতি হতো ওরও। 3 বছর আগে ডোনার পার্টি এ পথ দিয়ে যায়,
বলে চলল বেনান। অন্তর্দ্বন্দ্বের শেষ ছিল না ওদের। এই মরুভূমিতে অসুস্থ এক বুড়োকে ফেলে রেখে গিয়েছিল ওরা মরতে। ভেবেছিল নিজেরা বেঁচে যাবে, কিন্তু সিয়েরায় গিয়ে শীতের কবলে পড়ল ওরা। আটকে গেল বরফে। খিদের জ্বালায় কুকুর পর্যন্ত খেয়েছে ওরা। কুকুর ফুরিয়ে গেলে শেষের দিকে নিজেদের মাংসও খেয়েছিল। মাত্র কয়েকজন সে যাত্রায় রক্ষা পায়। মানুষের মাংস খাবার কথা ভাবতেই অসুস্থ বোধ করল ইব্রাহিম। মুখ ফিরিয়ে নিল কবরের দিক থেকে। ট্রেইলের ধারে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার রওনা হলো ওরা। ছায়া পাবার মতো কোনো কিছু নেই। যেদিকে চোখ যায় দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো হলদে বালির সাগর। সন্ধ্যের আগেই ওদের পানি শেষ হয়ে গেল। এত ক্লান্ত হয়ে পড়ল ওরা যে রাতে পথ চলা থামানো উচিত নয় জেনেও 8 ঘন্টা একটানা ঘুমালো দুজনে। যুক্তি হিসেবে বেনান বলল, আগে পৌঁছতে গিয়ে মারা যাবার কোনো মানে হয় না। পরদিন ভোরে আবার এগোলো ওরা। মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছে ইব্রাহিম। অনেকক্ষণ পরে বলল, পাশির ধুলো কিন্তু আমার চোখে পড়ছে না। হয়তো তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। অতি জরুরি ব্যাপার না হলে ঈশ্বর কোনো ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেন না, দ্বিমত পোষণ করল ইব্রাহিম। তুমি বলতে চাও আমাদের ব্যাপারটা জরুরি ছিল না? আহত গলায় বলল বেনান। জীবন মরণ সমস্যাকে তুমি আর কি বলবে শুনি? তুমি কি মনে করেছো পাশি আমাদের ধরতে পারলে ছেড়ে দিত? জবাব দিল না যাজক। ঘোড়া আর খচ্চর দুটোই পরিশ্রান্ত। হাঁটতে হচ্ছে ওদের। বিকেল নাগাদ পায়ে ফোসকা পড়ে গেল দুজনের। শুকিয়ে ফেটে গেছে ঠোঁট, রক্ত গড়াচ্ছে। মরার উপরে খাঁড়ার ঘা হিসেবে বিগড়ে গেছে ইব্রাহিমের পেট। ব্যাপারটা টের পেতেই বেনান বলল, হামবোল্টের পানি, ওই পানি অনেকেরই সহ্য হয় না, কিন্তু গতকালের পর থেকে পানি আর খাইনি আমি। প্রতিবাদ করল ইব্রাহিম। তাহলে দেখা যাচ্ছে সময় লাগে প্রতিক্রিয়া করতে। গোল হয়ে এক জায়গায় জন্মেছে দোতলা উঁচু গোটা 20 ক্যাকটাস। ওখানে বিশ্রাম নিতে থামলো ওরা। ইব্রাহিম প্রাকৃতিক কর্ম সেরে বেনানের পাশে বসল। বলল, প্রাচীন মিশরে মরুভূমির ওপর দিয়ে ইহুদিদের তাড়া করেছিল ফেরাউন। যাজক কি বলতে চাইছে বুঝতে না পেরে জানতে চাইল বেনান, আমাদের যেমন তাড়া করা হচ্ছে? হ্যাঁ, কাঁচা আটা রুটি খেতে হয়েছিল ওদের, কিন্তু পেট খারাপ করেনি। তাছাড়া পানির অভাব হয়েছিল বলেও শুনিনি। উঠে দাঁড়ালো বেনান। একটা ক্যাকটাসের সামনে গিয়ে গোল মতো মোটা একটা ডাল কাটলো ছুরি দিয়ে। ডালের কাটা অংশ তুলে ধরল মুখের ওপরে। চোখে আশা নিয়ে তাকিয়ে আছে ইব্রাহিম। কিছুই ঘটল না। কাঁধ ঝাঁকিয়ে ফিরে এসে বসে পড়ল বেনান। লজ্জা পেয়ে বলল, একজন মানুষ সবকিছু জানে তেমনটা তুমি আশা করতে পারো না। সে তো বটেই, সায় দিল হতাশ পাদ্রী। তৃতীয় দিন মরুভূমির বুকে তুমুল আলোড়ন তুলে বালি ঝড় শুরু হলো। তীরের মতো ওদের মুখে বিঁধতে লাগলো আলকালি বালুকণা। বাতাসে বালুর পরিমাণ এতই বেশি যে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠল। উত্তপ্ত বালি, পুড়ে যাচ্ছে ওদের গায়ের চামড়া। চোখ দিয়ে পানি ঝরছে দরদর করে। থামানো যাচ্ছে না কোনো মতেই। ঝোড়ো বাতাসে পচা সব দেহের দুর্গন্ধ। কোনটা বেশি কষ্ট দিচ্ছে, দুর্গন্ধ, ফোসকা, বালির আঘাত নাকি পেট ব্যথা? স্থির করে উঠতে পারল না ইব্রাহিম। অন্ধের মতো 8 ঘন্টা এগোলো ওরা। তারপর থেমে গেল ঝড়। এর শেষ কোথায় জানতে চাইল ইব্রাহিম। মরুভূমির শেষ আর 7-8 মাইল, তার বেশি নয় বলেই আমার ধারণা। কাপড় থেকে ধুলো ঝেড়ে যাজকের দিকে চেয়ে হাসলো বেনান। বলল, হ্যাঁ, তো অদ্ভুতই কাহিল হয়ে পড়েছ। গ্রীষ্মের দিকে এলে তবেই বুঝতে পৃথিবীতেও দোজখ আছে। দেখতে আসবো হয়তো কোনো একদিন। পৃথিবীতে দোজখ দেখলে পরকালে স্বর্গ জুটেও যেতে পারে। 2 মাইল পেরিয়ে ছোট একটা গরম পানির ঝর্ণার সামনে উপস্থিত হলো ওরা। বালুর বুকে বুদবুদ উঠছে ঝর্ণার উৎপত্তি স্থল হতে। ঘোড়া থেকে নেমে মাটিতে হাঁটু গেড়ে বসে পানিতে আঙুল ভিজিয়ে জিভ ছোঁয়ালো বেনান। ঠোঁটের দুকোণ বেঁকে গেল ওর। দে তো, বলল। বিষাক্ত হতে পারে। পিপাসায় কাতর হয়ে পড়েছে ইব্রাহিম। জানতে চাইল, বিষাক্ত হলে আশেপাশে জন্তু জানোয়ারের হাড়গোড় পাওয়া যেত না? মাথা নাড়ল বেনান। বলা যায় না, বিষ হয়তো দেরিতে কাজ করে। ঝুঁকি নেব না আমরা। টুর্কিতে পৌঁছবার আগে পানি খাবার কথা ভুলে যাও। এত দূর এসে একটু ভুলে মরে যাওয়ার কোনো মানে হয় না।
ওদের কথার ফাঁকে পানিতে মুখ চুবিয়ে সরাত সরাত করে খেতে লেগেছে চ্যালেঞ্জার। দেখতে পেয়ে খচ্চরটাকে সরিয়ে আনলো ইব্রাহিম। ওটাকে কাঁপতে দেখে বলল, চ্যালেঞ্জারকে কেমন দুর্বল দুর্বল লাগছে না দেখতে? জন্তু জানোয়ার বোঝে কোন পানি খাওয়া যাবে, বলল বেনান। এখন মনে হচ্ছে এই ওয়াটার হোলটা বিষাক্ত নাও হতে পারে। দেখবো না কি খেয়ে? ভুলেও কাজ করো না, তাড়াতাড়ি বলল ইব্রাহিম। চ্যালেঞ্জারের মাথা ঠিক আছে? এতদিন আমার সঙ্গে থেকে থেকে ইহুদি হয়ে গেছে ওটা। আরো কি যেন বলতে গিয়ে থেমে গেল যাজক। হাত তুলে ডান পাশে দেখালো। ধুলো উঠছে দিগন্তে। বড় বড় হয়ে গেল ওর চোখ। তোতলে উঠে বলল, ও ও ও ওরা আসছে, ওই যে ধুলো দেখা যায়। চ্যালেঞ্জারের দিক থেকে চোখ সরালো না বেনান। দেখতে চায় খচ্চরটা সুস্থ থাকে কিনা। থাকলে এই পানিতে পিপাসা নিবারণ করা যাবে। দৃঢ় কণ্ঠে বলল, চোখে ভুল দেখছো তুমি, আসতেই পারে না ওরা। অত নিশ্চিত হচ্ছ কি করে? ডাকাতি করেছি 3 দিন আগে, বাড়ি থেকে শতখানেক মাইল সরে এসেছে ওরা। ওদের ঠেকা পড়েনি আমাদের পিছু নিয়ে এই জঘন্য নরকে আসবে। জানের ভয় আছে না ওদের? পাসি না হোক, কেউ না কেউ আসছে ঠিকই। মরিচিকা দেখছো তুমি, গরমে ধাঁধা লেগে গেছে তোমার চোখে। তাহলে বলতে হবে ধাঁধাটা ক্রমেই বড় হচ্ছে। দুশ্চিন্তা বাদ দাও তো, বিশ্রাম নিয়ে নাও যতটা পারো। একটু পরে রওনা হব আমরা। এখন গুনতেও পারছি, দলে 7 জন ওরা। এবার ইব্রাহিমের নির্দেশিত দিকে তাকালো বেনান। ইন্ডিয়ান! আঁতকে উঠলে দাঁড়ালো। গলার রক ফুলিয়ে অভিযোগের সুরে বলল, এতক্ষণ আমাকে বলনি কেন? 100 গজের মধ্যে চলে এসেছে লোকগুলো। বলিনি তোমাকে? পাল্টা চেঁচালো ইব্রাহিম। তাড়াতাড়ি স্যাডেলে ওঠো, তাড়া দিল বেনান। লাফ দিয়ে স্যাডেলে উঠে বসলো দুজন। ছুটতে লাগলো বেনানের ঘোড়া। এবারও ওটাকে পেছনে ফেলে দিল চ্যালেঞ্জার। মালিকের বিপদ বুঝলেই খোঁড়ামি দূর হয়ে যায় ওটার। 10 মিনিট ওদের ধাওয়া করে হাল ছেড়ে দিল ইন্ডিয়ান যোদ্ধার দলটা। ততক্ষণে ফেনা উঠে গেছে ওদের জন্তুগুলোর মুখে। ইন্ডিয়ানদের পেছনে ফেলে আধ ঘন্টা এগোনোর পর পানির দেখা পেল ওরা। চেঁচিয়ে উঠল বেনান। ইব্রাহিমের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, মরুভূমি পেরিয়ে গেছি আমরা, আর বিপদের ভয় নেই। সামনের ওটাই ট্রুকি নদী। ঈশ্বরের অশেষ কৃপা, বলল ইব্রাহিম। কথাটা মাত্র মুখ ফুটে বলেছে, প্রায় সঙ্গে সঙ্গে ধপ করে মাটিতে পড়ে গেল চ্যালেঞ্জার। দাঁড়ানোর শক্তিও আর অবশিষ্ট নেই ওটার দেহে। বুঝে গেল চোখ। খচ্চরটা পড়ে যাবার আগে লাফ দিয়ে মাটিতে নেমেছে ইব্রাহিম। বেনানো নামলো ঘোড়া থেকে। চ্যালেঞ্জারের নাকের কাছে হাত নিয়ে বুঝে গেল যা বোঝার। গম্ভীর চেহারায় বলল, ভালো খচ্চর ছিল চ্যালেঞ্জার। অবিশ্বাসের চোখে তাকালো ইব্রাহিম। ছিল? এখন আর নেই? তুমি কি বলতে চাও? আস্তে আস্তে মাথা দোলালো বেনান। ভাবতেও পারেনি কতখানি আঘাত পাবে যাজক। দুহাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে কেঁদে ফেলল ইব্রাহিম। ওকে ধরে ধরে নদীর দিকে এগোলো বেনান। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে ওর। একটু পরে পানি খেয়ে সে খচ্চরটার গা থেকে স্যাডেল খুলে নিল বেনান। ইব্রাহিম ওটার পাশে বসে দীর্ঘ প্রার্থনা করলো যাতে চ্যালেঞ্জারকে ঈশ্বর স্বর্গে স্থান দেন। প্রার্থনাটা শেষে চ্যালেঞ্জারকে বালি দিয়ে ঢেকে দিল ওরা। এখন আর শকুন বা কয়োটির কবলে পড়বে না লাশটা। অনুগত একটা অবোধ জানোয়ারের এতটুকু অন্তত প্রাপ্য, এতে দ্বিমত নেই ওদের। ইব্রাহিমকে বাঁচাতে গিয়ে সাধ্যের অতীত পরিশ্রম করতেই মারা গেছে চ্যালেঞ্জার। কবর দেয়া শেষে দ্বিতীয় দফা পানি খেল ওরা। কি চাইছিল ওরা? জানতে চাইলে ইব্রাহিম। বুকের ভেতর প্রশ্নটা খচখচ করছে ওর। কেন মরতে হলো চ্যালেঞ্জারকে? ইন্ডিয়ানরা ওরা আমাদের কেন ধরতে চাইছিল তা নিশ্চিতভাবে বলার উপায় নেই। কোন জাতির ইন্ডিয়ান তার উপর ব্যাপারটা নির্ভর করে। কেউ চায় ঘোড়া, করটির চামড়া, কারো বা পছন্দ অস্ত্র বা মুন্ডু, যার যেটা দরকার। কিন্তু মানুষ মেরে কি লাভ ওদের? প্রতিশোধ, বলল গম্ভীর বেনান। এদেশটা ওদের ছিল। সাদা মানুষেরা ওদের জমি কেড়ে নিয়েছে, উচ্ছেদ করেছে বাড়িঘর থেকে, খুন করেছে নির্বিচারে। নারী, শিশু, বৃদ্ধ কাউকে বাদ দেয়নি। এখন সুযোগ পেলে শোধ তোলে ওরা। ওদের আমি দোষ দেই না। ইন্ডিয়ানদের জায়গায় আমি হলেও একই কাজ করতাম। দীর্ঘশ্বাস ফেলল ইব্রাহিম। আমি ওদের অনুভূতিটা বুঝতে পারছি। বাগে তো আমাদের পায়নি ওরা, পেলে অনুভূতিটা আরো ভালো করে বুঝতে পারতে।
বিজ্ঞ অভিমত জানালো বেনন। কোন জাতির ইন্ডিয়ান ছিল ওরা? অত দূর থেকে চিনতে পারিনি। শোষণ বা মহাবি হতে পারে। মুখে খুব রং মেখেছিল ওরা। তার মানে ওরা ছিল ওয়ার পার্টি। ওয়ার পার্টি কি জিনিস জিজ্ঞেস করতে গিয়েছিল, কিন্তু স্যাডেল ব্যাগ আর জিনিসপত্রের ওপরে চোখ পড়তে চোয়াল ঝুলে পড়ল ইব্রাহিমের। ওর বাক্সের মুখটা খোলা, খুলে গিয়েছিল ইন্ডিয়ানদের তাড়া খাবার সময়। কোরআন শরীফ আর বাইবেলটা ঠিকই আছে, তবে কখন যেন পড়ে গেছে তাওরাতটা। আমার তাওরাত! হাহাকার করে উঠল ইব্রাহিম। পাগলের মতো বাক্স হাতড়ালো। নেই, কোথাও নেই ওটা। মরুভূমির দিকে দৌড় দিল যাজক। দাঁড়াও, ওদিকে ইন্ডিয়ানরা আছে! বেনানের আপত্তি অগ্রাহ্য করে ছোটার গতি আরো বাড়ালো ইব্রাহিম। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না, সাবধান করলো বেনান। তারপর পাগলাটে লোকটা শুনছে না দেখে পেছন পেছন দৌড়াতে লাগলো। মরুভূমির বালিতে দৌড়ের গতি কমে গেল ওদের। টেরও পেল না ওরা তার আগেই ক্যাকটাসের পেছনে লুকোনো ইন্ডিয়ান যোদ্ধাদের বেষ্টনীতে ঢুকে গেল। চারপাশ থেকে ওদের ঘিরে দাঁড়ালো মুখে রং মাখা 7 জন ব্রেভ। 3 জনের হাতে রাইফেল, বাকিদের কাছে তীর ধনুক। হাতের অস্ত্র তাক করে রেখেছে তারা ওদের দুজনের দিকে। এখানেই শেষ হচ্ছে দস্যু বেনন এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।